এক অচেনা গ্রহ যেখানে সূর্যের আলো পৌঁছায় না। কয়েক বন্ধু মিলে এক অচেনা স্পেস স্টেশনে পৌঁছেছে, যেখানে প্রতিটি পদক্ষেপে লুকিয়ে আছে বিপদ। এখানে বেঁচে থাকার নিয়মগুলো একদম ভিন্ন, আর প্রতিটি মুহূর্ত যেন ভয়ের সাথে কাটে। হ্যাঁ বন্ধুরা, আজ আমি এমনই একটি হরর সায়েন্স ফিকশন মুভির কাহিনী নিয়ে হাজির হয়েছি, যার নাম এলিয়েন রোমুলাস। এটি এলিয়েন ফ্র্যাঞ্চাইজের 7 নম্বর মুভি, আর যদি প্রেডিয়েটর ক্রসওভার ধরি তাহলে এটি 9 নম্বর মুভি। এই মুভি টেক প্লেস করে অরিজিনাল এলিয়েন মুভি যেটা এসেছিল 1979 সালে, তারপরে যেগুলো আমি ধীরে ধীরে এক্সপ্লেন নিয়ে আসবো। তো চলুন আর বেশি দেরি না করে শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। মুভির শুরুতে আমরা একটি স্পেসশিপকে গভীর মহাকাশের মধ্যে দেখি, আর একটি বড় মিটিওরাইটকে স্পেসশিপের ভেতরে ভরে সেই স্পেসশিপ ফিরে যায়। তারপর অনেক বৈজ্ঞানিকেরা মিলে সেই মিটিওরাইট বা উল্কাপিণ্ডটিকে লেজার দিয়ে কাটে আর তার ভেতর থেকে কিছু বের করে, কারণ সেই উল্কাপিণ্ডে অদ্ভুত নিশানা দেখা যায়, মানে সেরকম কিছু এখানে ছিল। এরপর আমরা দেখি সাল 2142, যেখানে মুভির মেন ক্যারেক্টার রেন মাইকে অ্যানাউন্সে তার ঘুম ভাঙে, তাদের সবাইকে কাজে যাবার জন্য ডাকা হচ্ছে। তারপর আমরা আরো অনেক ওয়ার্কার্সদের দেখতে পাই, যাদের অনেকেই এখানে মাইনিং এর কাজ করে, অনেকে ফার্মিং এর। আর যেখানে তারা আছে এটা পৃথিবী না, এটা এক আলাদা গ্রহ, যেটার মালিক এক মাল্টি বিলিয়নিয়ার কোম্পানি। এখানে আমরা রেনের ভাইকেও দেখি, যার নাম অ্যান্ডি, কিন্তু সে কোনো মানুষ না, সে আসলে একটি অ্যান্ড্রয়েড এআই রোবট, যাকে বানানো হয়েছে রেনের দেখাশোনার জন্য। ব্রেকফাস্ট করে রেন ও অ্যান্ডি বেরিয়ে পড়ে। অ্যান্ডি এক অ্যান্ড্রয়েড হলেও সে ততটাও আপগ্রেডেড না, অ্যাবনর্মাল টাইপের। এরপর আমরা এই গ্রহের ব্যাপারে জানতে পারি যে এই গ্রহটি পৃথিবী থেকে 65 লাইট ইয়ার্স দূরে অবস্থিত, যেখানে সূর্যের আলো পৌঁছায় না। এই গ্রহের পপুলেশন মাত্র 2781 জন। পরের সিনে আমরা রেনকে দেখি যে একটি অফিসের সামনে অ্যান্ডিকে বসতে বলে, আর সে ভেতরে যায়। এখানে সে এসেছে পারমিশন নিতে, যাতে সে এই গ্রহ ছেড়ে যেতে পারে, কারণ এখানে নিয়ম হচ্ছে সমস্ত ওয়ার্কার্সদের একটি নির্দিষ্ট টাইম পর্যন্ত কাজ করতে হয়, আর নিজেদের সেই কোটা সম্পূর্ণ করতে হয়। যেখানে রেন তার কোটা পূর্ণ করেছে। একজন ওয়ার্কার্সকে 12,000 ঘন্টা কাজ করতে হয়, আর রেন 12,032 ঘন্টা কাজ করে ফেলেছে বলে সে এখানে এসেছে। আর সে এখন এই প্ল্যানেট ছেড়ে ইউভাগা নামক প্ল্যানেটে যেতে চায়, যেটা আসলে অনেকটা পৃথিবীর মতন। এখানে আমরা জানতে পারি রেনের বাবা মা মারা গেছে, আসলে তারা মাইনিং এ কাজ করত, আর তাই লাং ইনফেকশনে তারা মারা গেছে। তার বাবা মা ছাড়াও প্রায় অনেকেই মারা যাচ্ছে এই মাইনিং এ, কিন্তু সেখানে সেই এজেন্ট রেনকে পারমিশন দেয় না, আর তার কোটা বাড়িয়ে 24,000 ঘন্টা করে দেয়, যাতে সে আরো 5 বছর ধরে এখানে কাজ করে। ওদিকে বাইরে কিছু বাচ্চারা অ্যান্ডিকে মারতে শুরু করে, আর অ্যান্ডি সিস্টেম ক্র্যাশ হয়। রেন তাড়াতাড়ি গিয়ে অ্যান্ডিকে রিস্টার্ট করে। পরের সিনে আমরা দেখি রেনকে তার বন্ধু টাইলার ফোন করে, আর তাকে কিছু দেখাবার জন্য ডেকেছে। সাথে সাথে অ্যান্ডিকেও আনতে বলেছে। কিছুক্ষণের মধ্যে তারা সেখানে পৌঁছায়, আর আরো 2 জন বন্ধুর সাথে দেখা হয় তাদের। এই মেয়েটির নাম নাভারো, আর এই যে ছেলেটি গেম খেলছে তার নাম বিয়ন। এই বিয়ন আসলে টাইলার কাজিন, আর এই নাভারো বিয়নের অ্যাডপ্টেড বোন। এরপর রেনের সাক্ষাৎ হয় টাইলারের বোন কের সাথে। কে আর রেন ভালো বন্ধু। এখানে রেনকে তারা ডেকেছে কিছু দেখাতে। আসলে গতকাল এরা নিজের স্পেসশিপ নিয়ে গেছিল গ্রাউন্ড থেকে 200 মাইলস উঁচুতে, আর সেখানে তাদের স্পেসশিপ কিছু ডিটেক্ট করে আর সিগন্যাল দেয়। আর তারপর নাভারো ট্র্যাক করে আর জানতে পারে সেখানে একটি অনেক বড় স্পেসশিপ আছে, একদম এই প্ল্যানেটেরই ওপরে, কিন্তু একদম অচল অবস্থায়। এরপর টাইলার তার আসল কথায় আসে। এখানে তারা কাজ করে শুধু এই আশায় যে তাদের কোটা পূর্ণ হলে তারা এখান থেকে যেতে পারবে, কিন্তু তারা ভালো করেই জানে এই কোম্পানি তাদের কখনো ছাড়বে না। আর তাই টাইলার এটাও জানায় তার বাবার শিপ যেটা সে চালায় সেটাতে এতটা পাওয়ার আছে যে তারা ইউভাগা প্ল্যানেটে আরামসে যেতে পারবে, কিন্তু এটা ততটাও সহজ না। আর তাই রেন বলে সেখানে যেতে টাইম লাগবে 9 বছর। শুধু পাওয়ার যথেষ্ট না, সেখানে যেতে গেলে তাদের কাইরো স্লিপের ব্যবস্থা করতে হবে। এই কাইরো স্লিপ হচ্ছে এক ধরনের নতুন টেকনোলজি, যার সাহায্যে স্পেসে ট্রাভেলকারীদের গভীর ঘুমে পাঠিয়ে দেওয়া হয়। বছরের পর বছরের জন্য তারা গভীর নিদ্রায় যায়, আর 9 বছর ধরে তাদের ঘুমিয়ে রাখার জন্য এই টেকনোলজি দরকার। কারণ 9 বছর জেগে ট্রাভেল করতে গেলে যা খাবার লাগবে সেটা নিয়ে যাওয়া অসম্ভব ব্যাপার হতে পারে। যা শুনে টাইলার বলে স্পেসে ওয়েইউ কোম্পানির বানানো যে বড় অচল শিপটি আছে সেখানে অনেক কাজের ইকুইপমেন্ট পাওয়া যায়। আর নাভারো ট্র্যাক করে বুঝতে পেরেছে সেই শিপে কিছু কাইরোপডস আছে যা তাদের কাজে লাগবে, আর তাই সেগুলো আনতে তাদের রেনের দরকার, যাতে অ্যান্ডি তাদের সাহায্য করে। কারণ অ্যান্ডি একটি অ্যান্ড্রয়েড যাকে বানিয়েছে এই ওয়েইউ কোম্পানি, ফলে সে এই শিপের দরজা খুলতেও পারবে আর বন্ধও করতে পারবে।
রেন রাজি হয় না আর বলে সে তার ভাইকে ওখানে পাঠাবে না। যা শুনে বিয়ন রেগে যায় আর বলে এ তো নিজের ভাই না, ওয়েইউ কোম্পানির বানানো এক রোবট বেকার হয়ে যাওয়ার পর যখন কোম্পানিওয়ালারা একে ডাস্টবিনে ফেলে দেয় তখন তোর বাবা একে তুলে এনে নিজের মতন করে প্রোগ্রামিং করেছে আর তোকে দিয়েছে। রেন রেগে অ্যান্ডিকে সেখান থেকে নিয়ে চলে যেতে লাগে। টাইলার তাকে থামায় আর বোঝায় যে বিয়নের কথা বাদ দে, সে পাগলা আছে, কিন্তু তুইও তো জানিস এই কোম্পানি আমাদের কখনো মুক্ত করবে না। আর কোনো রাস্তা না দেখতে পেয়ে অবশেষে রেন রাজি হয়ে যায়। সবার সাথে স্পেসশিপে গিয়ে কায়রো পডস চুরি করে ইউবাগের উদ্দেশ্যে বেরিয়ে পড়বে। এরপর তারা 6 জন টাইলারের বাবার স্পেসশিপ নিয়ে সেই বড় স্পেসশিপের উদ্দেশ্যে রওনা দেয় যাতে তারা কায়রোপডগুলো নিতে পারে। এখানে তারা আলোচনা করে কায়রোপডের ব্যাপারে যে ঘুমানোর পর কয়েক বছর পর যখন তারা উঠবে তখন মনে হবে যেন গতকালই ঘুমিয়েছিলাম, আর সেখানে ঘুমানোর পর যখন তারা জাগবে তখন মনে হবে যে আগের রাতে অনেক পরিমাণে মদ খাওয়া হয়েছে, কারণ চরম নেশা হতে পারে। এমন কথা তারা শুনেছে কায়রোপডের ব্যাপারে, আর সেটাই তারা আলোচনা করছে। সেই বড় স্পেসশিপের কাছে পৌঁছাতেই তাদের ছোট শিপ ওয়ার্নিং দেয়, কারণ সেই বড় স্পেসশিপটি প্ল্যানেটের রিংয়ের সাথে ক্র্যাশ করবে। যদিও তাদের ডেটা অনুযায়ী 36 ঘন্টা সময় আছে তাদের কাছে। 36 ঘন্টা পর তাদের প্ল্যানেটের যে রিং বাইরে আছে, যেটা একদম শনি গ্রহের মতন, সেটা রিংয়ের সাথে ওই স্পেসশিপটি ধাক্কা খাবে। বাকিরা একটু ভয় পায়, কারণ এইদিকে তাদের স্পেসশিপ ওয়ার্নিং দিয়েছে আর এটা বিপজ্জনক কাজ। তাই টাইলার বলে তাদের কাছে 36 ঘন্টা আছে আর এই কাজ করতে বেশি 30 মিনিট সময় লাগবে। এরপর তাদের শিপ সেই বড় শিপের এন্ট্রি পয়েন্টে গিয়ে লাগে আর কায়রোপড আনতে বিয়ন, টাইলার ও অ্যান্ডি বেরিয়ে পড়ে। অ্যান্ডি নিজের রোবোটিক পাওয়ারের সাহায্যে সেটি দরজা খুলে দেয়। ভেতরে তারা বুঝতে পারে যে ভেতরে গ্র্যাভিটির অবস্থা একেবারে বেকার, মানে জিরো গ্র্যাভিটি হয়ে আছে। আর কিছুক্ষণ পর পর এই শিপ নিজের গ্র্যাভিটি নর্মালও করে দিচ্ছে। এটাকে অটোমেটিক করা হয়েছে গ্র্যাভিটি জেনারেটরের সাহায্যে, যাতে যখন এই শিপ অফলাইন হয়ে যাবে তখনও যাতে কয়েক মিনিট পর পর এই কাজ হতে থাকে, নইলে এই শিপ ব্লাস্ট হয়ে যেতে পারে। তারা একটি টার্নালের মাধ্যমে সেই শিপের একদম ভেতরে পৌঁছে যায়। ভেতরে তখন জিরো গ্র্যাভিটি, আর কিছুক্ষণ পর সেটা নর্মালও হচ্ছে। ভেতরে গিয়ে টাইলার প্রথমে গ্র্যাভিটি অফ করে আর তারা কায়রোপডও পেয়ে যায়। কিন্তু সেই কায়রোপডগুলিতে ফিউল যতটা আছে তাতে মাত্র 3 বছরের জন্য কাউকে গভীর নিদ্রায় পাঠানো যাবে। রেন তাদের ফিরে আসতে বলে, কিন্তু এত দূর এসে টাইলার খালি হাতে ফিরে যেতে চায় না। তাই সেই কায়রোপডগুলো সেই শিপে পাঠানোর ব্যবস্থা করে আর তারা এগিয়ে চলে শিপের ভেতরে অন্য কায়রোপড খুঁজতে, যাতে তারা সেখানে ফিউল পায়। এদিকে নাভারো সেই কায়রোপডগুলো সেফলি নিজেদের স্পেসশিপে নিয়ে নেয়। আর এদিকে টাইলারের বোনের শরীর একটু অসুস্থ হয়ে যায়। তখন রেন জানতে পারে যে সে প্রেগনেন্ট, কিন্তু সে এই ব্যাপারে টাইলারকে জানাতে নিষেধ করে। ওদিকে টাইলার ও বাকিরা এগিয়ে যায়। একটু যেতেই তারা শুনতে পায় স্পিকারের আওয়াজ, আর আমরা জানতে পারি এই স্পেস স্টেশনটির নাম হচ্ছে রেনেসাস, যেটা সেই বড় কোম্পানি যার নাম আমি আগেই বলেছি ওয়েইউ, যার পুরো নাম ওয়েল্যান্ড ইউটানি। তাদের এটি রিসার্চ আর ডেভেলপমেন্ট কেন্দ্র। আর এই স্পেস স্টেশনকে 2 ভাগে ভাগ করা হয়েছে। এক ভাগকে বলা হয় রোমোলাস আর এক ভাগকে রেমাস। সাথে সাথে এখানে আমরা বিয়নের কাছে জানতে পারি ইউবাগা যাবার প্ল্যান তাদের 5 জনের, আর সেখানে অ্যান্ড্রয়েড এআইকে নিয়ে যাওয়া একদম নিষেধ, কারণ সেই প্ল্যানেটটি ওয়েল্যান্ড ইউটানি কোম্পানির না, যার মানে তারা অ্যান্ডিকে নিয়ে যেতে পারবে না। আর এটা অ্যান্ডিকে রেন জানায়নি, কারণ রেনের সাহস হয়নি তাকে এটা বলার যে সে কি ভাববে যখন সে জানতে পারবে যে তাকে সে সাথে করে নিয়ে যেতে পারবে না ওই প্ল্যানেটে। এই সব কিছু ভেবেই সে তাকে কিচ্ছু জানায়নি। এদিকে নাভারো তাদের স্পেসশিপটি সেই এন্ট্রি পয়েন্ট থেকে খুলে নিয়ে অন্য পয়েন্টে গিয়ে লাগায়, যাতে বাকিরা সেই স্পেস স্টেশন থেকে তাড়াতাড়ি আসতে পারে। ভেতরে তারা একটি চেম্বারে পৌঁছায়। পুরো চেম্বারের অবস্থা খারাপ। সেখানে একটি বড় অংশ গর্ত হয়ে আছে আর তার পাশে একটি সিনথেটিক অ্যান্ড্রয়েড এআই ভেঙে পড়ে আছে। আর এটাকে দেখে মনে হচ্ছে কোনো কেমিক্যাল বা অ্যাসিডের জন্য এমন অবস্থা তার। সেখান থেকে একটু গিয়ে অ্যান্ডির সাহায্যে তারা একটি কায়রো চেম্বার খুলে দেয়। ভেতরে জল ভর্তি। তারা এগিয়ে চলে। বিয়নের মতে এইসব দেখে তার মনে হয় না যে এগুলো কোনো কায়রোপড। পুরো চেম্বার অন্ধকার। তাদের কাছে থাকা টর্চে যতটুকু সম্ভব তারা দেখতে পাচ্ছে আর এগিয়ে যাচ্ছে। টাইলার বলে যে হ্যাঁ, এগুলো কোনো কায়রোপড নয়, কিন্তু ঠান্ডা রাখার মেশিন আছে এখানে। আর এইগুলোতে সেই ফিউল ব্যবহার হয় যেমন ফিউল কায়রোপডে ব্যবহার করা হয়। সেখানে ফিউল ট্যাঙ্ক পেয়ে সেটার ফিউল চেক করে টাইলার আর জানায় ইউবাগা যাওয়ার জন্য যতটা ফিউল দরকার তার থেকে বেশি এখানে আছে। সেখানে চেম্বারে ডেঞ্জার লাগা থাকে, যেটা কিন্তু এরা কেউ নোটিস করে না। আর টাইলারের পক্ষে একাই সেই ফিউল বের করা সম্ভব হচ্ছিল না, তাই সে বিয়নকে সাহায্য করতে বলে। বিয়ন টর্চটি অ্যান্ডিকে দেয় আর সে এগিয়ে যায় টাইলারের সাহায্য করতে। 2 জন মিলে সেখানে ফিউল চেম্বারের পাইপ খুলে দিতেই সেখান থেকে ফিউল বিয়নের আঙুলে এসে লাগে, যার ফলে তার আঙুলটি তৎক্ষণাৎ জমে যায়। এই ফিউল অনেক ঠান্ডা। ফিউল চেম্বার থেকে পাইপ সরতেই সেই রুমের অ্যালার্ম বাজতে শুরু করে আর দরজা বন্ধ হয়ে যায়। এমনভাবে ইমার্জেন্সি লকডাউনের কারণে দরজা যেহেতু বন্ধ হয়েছে, তাই অ্যান্ডিও সেই দরজা আর খুলতে পারছে না যাতে তারা বেরোতে পারে। তারা 3 জন এখন ভেতরে আটকে।
রেন বুঝতে পারে তারা যে রুমে আটকেছে সেটা কোনো র্যান্ডম রুম না, আর তাই অ্যান্ডি সেটা খুলতে পারছে না। পরের সিনে আমরা দেখি নাভারো আর রেন এগিয়ে চলে তাদের সেই রুম থেকে বের করতে। কিছু দূর এগিয়ে গিয়ে রেন সেই ভাঙা সিনথেটিক এআইটি পায়, যেটাকে এড়িয়েই বাকিরা এগিয়েছিল। আর রেন সেই এআইটি চিপ বের করতে চায়, কারণ সে এটা অ্যান্ডির মধ্যে দিয়ে তার সাহায্যে ওই দরজা খুলতে চায়। যেহেতু এই ভাঙা এআই আগে থেকে এখানে ছিল, তাই তার কাছে অ্যাক্সেস থাকবে সে দরজাটি খোলার। ওদিকে টাইলার একটি ফিউল বের করে নেয়, ফলে সেখানের কিছু ছোট ছোট কাঁচের চেম্বারে টেম্পারেচার বাড়তে লাগে, কারণ ওই ফিউলের সাহায্যে সেগুলোকে জমিয়ে রাখা হয়েছিল। অপরদিকে রেন সে এআইটি চিপ বের করার জন্য সেটা পরিষ্কার করতে শুরু করে। হঠাৎ সে সিনথেটিকটি জেগে যায় আর রেনকে ধরে নেয়। নাভারো তাড়াতাড়ি এসে সেটা চিপ বের করে নেয়, ফলে সেই সিনথেটিকটি আবার অফ হয়ে যায়। এরপর তারা গিয়ে টাইলারকে সে চিপটি দেয় যাতে সে অ্যান্ডি চিপের ওপরে সেটা লাগাতে পারে। সেটা লাগাতেই অ্যান্ডি পজ হয়ে যায়। রেন বলে সে রিবুট হচ্ছে, আর কয়েক মিনিট পর সে আবার ঠিক হয়ে যাবে। সেখানে সেই ছোট ছোট চেম্বারগুলো যেগুলোতে কিছু জমানো ছিল, সেগুলো টেম্পারেচার বেড়ে যাবার কারণে সেখানে ভেতরে থাকা প্রাণীগুলো বা এক প্রকার ক্রিচার সেগুলো সব বেরিয়ে যায়। আর তাদের মধ্যে একটি ক্রিচার গিয়ে বিয়নের ওপর অ্যাটাক করে। কোনো রকমে বিয়ন সেই ক্রিচারটি নিজের থেকে দূরে করে, তখন আরেকটি ক্রিচার টাইলারের ওপর আক্রমণ করে। বিয়ন সেখানে একটি শক স্টিক পেয়েছিল, সেটা দিয়ে সে ওই ক্রিচারটিকে শক দেয় আর টাইলারের থেকে দূর করে। ধীরে ধীরে সেখানে থাকা সমস্ত ক্রিচার বেরিয়ে পড়ে আর তাদের ওপর আক্রমণ করে। বাইরে রেন সে চেম্বারে কাঁচ ভাঙার চেষ্টা করে। এদিকে অ্যান্ডি আবার অনলাইন হয়ে যায় আর সে তার নতুন চিপের কারণে দরজা খুলে দেয় আর তারা বেরিয়ে পড়ে। কিন্তু যেহেতু রেন সে কাঁচটি ভাঙার চেষ্টা করেছিল, তাই সেটা দুর্বল হয়ে গেছে। বাকি ক্রিচারগুলো সেটা ভেঙে তেড়ে আসে তাদেরকে। তারা দৌড়ে সে অংশ থেকে পালায় আর একটু গিয়ে আরও একটি দরজা তারা বন্ধ করে দেয়। কিন্তু ততক্ষণে একটি ক্রিচার এসে নাভারোকে ধরে নেয়। তার গলাকে সে টিপে ধরে নিজের লেজ দিয়ে আর পুরো মুখ ঢেকে নেয় নিজের টেন্টিকলস দিয়ে। এখানে আমরা জানতে পারি এই চিপের কারণে অ্যান্ডির এআই আরো আপগ্রেডেড হয়ে গেছে। আর সে নাভারোকে দেখে আর বলে ওই ক্রিচার তাকে অক্সিজেন দিচ্ছে, কিন্তু কেন সেটা সে বলতে পারবে না। আর যদি জবরদস্তি করা হয় ক্রিচারটাকে বের করার জন্য, তাহলে ওই ক্রিচার নিজের টেন্টিকলস দিয়ে নাভারোকে মেরে ফেলবে। এরপর তারা সেখানে পড়ে থাকা সেই ভাঙা সিনথেটিকটিকে অনলাইন করে, যাতে তারা জানতে পারে ওই ক্রিচারটিকে নাভারোর শরীর থেকে কিভাবে সরানো যাবে। সেই সিনথেটিক রোবটকে জিজ্ঞেস করে এর সাহায্য কি করে করা যাবে। নাভারোকে দেখে সেই রোবটটি বলে এর আর সাহায্য করা সম্ভব নয়, এখন তোমরা পালাও যত দূর পারো, বাইকে মেরে ফেলো, নইলে সবাই মারা যাবে। কারণ এই ক্রিয়েচার এই মেয়েটির শরীরের ডিএনএ সাথে মিশ্রিত হচ্ছে আর নিজের ডিমকে বীজের মতন ওই মানুষের শরীরে দিয়ে বড় করছে, যাতে সেই বীজ থেকে এক নতুন ক্রিয়েচারের জন্ম হয় যার নাম জেনোমর্ফ। আর সেখানের একটি জেনোমর্ফের কঙ্কাল দেখায় আর বলে অনেক বছর আগে তারা একটি মিটিওরাইটের রূপে এই ক্রিয়েচারটি পায়, কিন্তু এই ক্রিয়েচার সেটার ভেতরে জীবিত ছিল আর সে সবার উপর আক্রমণ করে। আর এই জেনোমর্ফের শরীরে রক্ত নেই, আছে অ্যাসিড। এবার সেটা সালফিউরিক হতে পারে কিংবা হাইড্রোক্লোরিক। তারপর টাইলার ও বিয়ন মিলে কাইরোফিউলের সাহায্যে নাভারোর চেহারায় যে ক্রিচারটি আছে সেটা টেন্টিকালগুলোকে জমিয়ে তাকে ছাড়ায় এটা থেকে। কিন্তু তার একটা টেন্টিকাল নাভারোর মুখ দিয়ে একদম পেট অব্দি পৌঁছেছে আর এতক্ষণে ক্রিচার নিজের কাজ করে দিয়েছে। আর তাই অ্যান্ডি তাদের বলে নাভারোকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে না শিপের মধ্যে। এতে বিয়ন রেগে যায় আর অ্যান্ডিকে শক স্টেকে শক দিয়ে দূরে ছুড়ে ফেলে। রেন তাকে রিস্টার্ট করতে ব্যস্ত হয়ে পড়ে। বিয়ন নাভারোকে নিয়ে এই ফাঁকে শিপে গিয়ে পৌঁছায় আর সে ভাবছে অ্যান্ডি নাভারোকে মারতে চাইছে, তাই সে শিপে গিয়ে দরজা বন্ধ করে দেয় আর শিপটিকে সেই স্পেস স্টেশন থেকে খুলে নেয়। এদিকে রেন, টাইলার ও অ্যান্ডি সেই স্পেস স্টেশনে আটকে থাকে। ওদিকে নাভারোর বুক ফেটে ছোট্ট জেনোমর্ফ বেরিয়ে আসে আর এই ক্রিয়েচার খুব তাড়াতাড়ি বড় হয়। আর এদিকে তাড়াহুড়োতে তাদের শিপের কন্ট্রোল হারিয়ে স্পেস স্টেশনের এক কোণায় গিয়ে ধাক্কা লেগে ভেতরে ঢুকে যায়। আর তারপর বাইরেকার মেন গেটও অটোমেটিক বন্ধ হয়ে যায়। মানে এখন এই স্পেসশিপটিও স্পেস স্টেশনের ভেতরেই আছে, কিন্তু অন্য প্রান্তে মানে রোমোলাস সাইডে। আর অপর প্রান্তে টাইলার, রেন ও অ্যান্ডি আছে, আর তারা আছে সেই সাইডটা হচ্ছে রেমিস। আর তাদের জোর ধাক্কা লাগার কারণে স্পেস স্টেশনের লোকেশন একটু সরেছে, ফলে প্ল্যানেটের রিংয়ের সাথে ধাক্কা লাগার সময়ও কমে গেছে। মানে আর 47 মিনিট পর ধাক্কা লাগবে। এখন তাদের কাছে একটি রাস্তা, সেই স্পেসশিপটির কাছে গিয়ে সেটা নিয়ে পালাতে হবে। আর তাই তারা সেই দিকেই এগিয়ে যায়। রাস্তায় তারা দেখতে পায় সেই ক্রিচারগুলো সব মুক্ত হয়ে চারিদিকে ছড়িয়ে পড়েছে। এদিকে সেই ভাঙা রোবটটি আপগ্রেডেড অ্যান্ডিকে বলে তাদের মিশন সম্পূর্ণ করতে, মানে কোম্পানির জন্য কাজ করতে। যেহেতু অ্যান্ডির মধ্যে এখন অন্য চিপ আছে, আর তাই সে তার কথা মতনই কাজ করতে শুরু করে। তারা একটি দরজার বাইরে দাঁড়িয়ে থাকে আর তারা দেখে ভেতরে সে ক্রিচারগুলো অনেক পরিমাণে আছে। আর তাদের কাটিয়ে এগিয়ে যেতে গেলে তাদের ভয় পেলে হবে না, কারণ এই ক্রিচারগুলোর চোখ নেই। এরা শরীরের তাপমাত্রা থেকে বুঝতে পারে কেউ আছে কি নেই।
এরপর অ্যান্ডি, টাইলার ও রেনের শরীরের তাপমাত্রা অনুযায়ী পুরো রুমের তাপমাত্রা বানায় আর তারা ধীরে ধীরে এগিয়ে যায়। ক্রিয়েচারগুলো কিছু বুঝতে পারে না। ওদিকে স্পেসশিপে টাইলারের বোন একটি খোলস দেখতে পায় যেটার ভেতরে জেনোমর্ফ ঢুকে আছে। তখন সেখানে বিয়ন আসে আর সে তার কাছে থাকা শক স্টিক দিয়ে সেই খোলসটির ভেতরে অনেক জোরে শক দেয়। কিন্তু হঠাৎ সে খোলস থেকে জেনোমর্ফ নিজের লেজ দিয়ে বিয়নের উপর আক্রমণ করে তাকে ফেলে দেয় আর তার উপর অ্যাসিড ফেলতে শুরু করে। যেই অ্যাসিডের ফলে বিয়ন সেখানেই গলে যায়, যা দেখে কেই ভয় পেয়ে যায় আর সে সেখান থেকে বেরোবার চেষ্টা করে কিন্তু চাবি কোথাও সে পায় না। আর সে টাইলারকে ফোন করে। বোনকে ভয় পেতে দেখে টাইলারও ভয় পায় আর ক্রিয়েচারগুলিও সক্রিয় হয়ে যায়। তখন তারা সেখান থেকে দৌড়ে পালায় আর দেখে জেনোমর্ফ আসার আগে কোনো রকমে কে বেরিয়ে যেতে সক্ষম হয় সে দরজা থেকে। কিন্তু মেন দরজা বন্ধ করার আগেই সে নিচে পড়ে যায় স্পেস স্টেশনে। কিছুক্ষণের মধ্যে সেখানে রেন ও বাকিরা এসে পড়ে আর তাদের একটি দরজার ওপারে কে। কিন্তু অ্যান্ডি দরজা খোলে না, কারণ সেই জেনোমর্ফ কের পেছনে দাঁড়িয়ে আছে। যদি সে দরজা খোলে তাহলে বন্ধ করতে 2 থেকে 3 সেকেন্ড টাইম লাগবে, যেটা যথেষ্ট জেনোমর্ফের কাছে এদের কাছে আসার জন্য। পর মুহূর্তেই জেনোমর্ফ কেইকে তুলে নিয়ে যায়। অ্যান্ডি যেহেতু এখন কোম্পানির জন্য কাজ করছে তাই সে তাদের নিয়ে এক অন্য চেম্বারে যায়, যেখানে তারা পায় সিনথেসাইজ করা এক প্রকার সিরাম, যেটা সাহায্যে মানুষের ক্ষমতাকে বাড়ানো যাবে। আর এটা বানানো হয়েছে জেনোমর্ফের উপর এক্সপেরিমেন্ট করে। সেখানে সেই সিরামগুলো অ্যান্ডি নেয় আর বলে তারা শিপে যেতেই শিপ অটো পাইলট হয়ে যাবে আর কলোনিতে ফিরে যাবে। এরপর সে রেন ও টাইলারকে বন্দুক দেয় কিন্তু চালাতে নিষেধ করে, কারণ এই বন্দুকগুলোতে অ্যাসিডের গুলি আছে আর তাই এগুলো চালালে ক্রিয়েচার তো মরবেই, সাথে সাথেই এই স্পেস স্টেশনও গলে যাবে। আর তাই যদি তারা সামনে আসে এগুলো ব্যবহার কেবলমাত্র তাদের ভয় দেখাবার জন্য করতে হবে। তারপর তারা ধীরে ধীরে এগিয়ে যায়। টাইলার তার বোনের আওয়াজ পায় আর এগিয়ে গিয়ে দেখে জেনোমর্ফের জালে বন্দি তার বোন। তাকে তারা ছাড়াই জেনোমর্ফ কের গলায় আক্রমণ করেছিল, ফলে তার গলা থেকে অনেক রক্ত ঝরেছে। আর তাই স্পেসশিপ পর্যন্ত যাওয়ার আগে তার এখন কিছু ট্রিটমেন্ট করা দরকার। অ্যান্ডি তাকে সেই সিরাম দেয় যে এটাকে ইনজেক্ট করো, এতেও ঠিক হয়ে যাবে। টাইলার সেটা নেয় কিন্তু রেন তাকে নিষেধ করে। এদিকে জেনোমর্ফও সেদিকে আসছিল, তাই তারা সবাই সেখান থেকে এগিয়ে চলে। একটু গিয়েই তারা একটি লিফট পায় আর এদিকে জেনোমর্ফ টাইলারের উপর আক্রমণ করে আর তাকে সাথে করে নিয়ে পালায় আর মেরে ফেলে। একটি ক্রিয়েচার অ্যান্ডির উপর আক্রমণ করে, ফলে অ্যান্ডি আবার সেখানে গ্লিচ করতে শুরু করে। রেন কেইকে সাথে করে নেয় আর সঙ্গে সেই সিরামগুলো নিয়ে এগিয়ে চলে, কারণ সেই স্পেসশিপের সিরাম না নিয়ে যাওয়া পর্যন্ত এখানের এআই স্পেস স্টেশনের দরজা খুলবে না। একটু যাবার পর রেন কেইকে সেই সিরামটি নিয়ে যেতে বলে আর স্পেসশিপে পৌঁছাতে বলে। আর সে ফিরে যায় তার ভাই অ্যান্ডির কাছে। কে প্রথমে সে অ্যান্ডিকে রিস্টার্ট করে আর তার সেই চিপটি বের করে দেয়, ফলে অ্যান্ডি আবার আগের মতন হয়ে যায়। ওদিকে কেই পৌঁছে যায় সেই শিপে আর এআই তাকে অটো পাইলট বাটন প্রেস করতে বলে, কিন্তু কেই সেটা প্রেস করে না। সে তার বন্ধুর জন্য অপেক্ষা করে, কিন্তু অনেক দুর্বল হয়ে পড়েছে সে রক্ত ঝরার কারণে আর তার অনেক ব্যথা হচ্ছিল। তাই সে সিরামগুলোর মধ্যে একটি নিজের উপর ইনজেক্ট করে নেয়। অপরদিকে জেনোমর্ফ অনেকগুলো বাচ্চা দিয়েছে আর সবাই রেন ও অ্যান্ডির দিকে এগিয়ে আসে। তখন রেন সেখানের গ্র্যাভিটি অফ করে দেয় আর ফায়ার করে সব জেনোমর্ফকে মেরে ফেলে। আর তারপর তারা স্পেসশিপে পৌঁছায় আর অটো পাইলট অন করে, ফলে স্পেস স্টেশনের দরজা খুলে যায় আর তাদের স্পেসশিপ বেরিয়ে যায়। রেন কেইকে একটা কাইরোপডে শুয়ে দেয়। তারপর রেন স্পেসশিপের অটো পাইলটকে অফ করে দেয় আর তারা ইউওয়েগার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কয়েক ঘন্টা পর কেই যে চেম্বারে আছে সেখান থেকে রেড অ্যালার্ট আসতে লাগে। রেন সেটা খোলে আর দেখে কে যেহেতু প্রেগনেন্ট ছিল আর সেই সিরাম নিয়েছিল, ফলে তার বাচ্চা হাইব্রিড মিউটেটেড হয়ে গেছে আর খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। কেই সেই বাচ্চাকে জন্ম দেয় খোলসের ভেতরে সেম অ্যাসিড। রেন সেটা নিয়ে ফেলতে যায়, কিন্তু যেহেতু খোলসে অ্যাসিড ছিল সেটা গলে স্পেসশিপের একদম নিচে চলে আসে। কিছুক্ষণের মধ্যেই বাচ্চাটিও অনেক বড় হয়ে যায় আর কেইকেও মেরে ফেলে। যেহেতু এটা মানুষ আর জেনোমর্ফের হাইব্রিড, তাই এটাকে বলা হয় অফস্প্রিং। খুব তাড়াতাড়ি অনেক বড় হয়ে যায় সেই ক্রিয়েচারটি। অনেকক্ষণ লড়াইয়ের পর রেন সেই হাইব্রিড ক্রিয়েচারটিকে মারতে আর স্পেসশিপ থেকে বের করতে সফল হয়। আর তারপর রেন ইউওয়েগার উদ্দেশ্যে যাবার জন্য স্পেসশিপটিকে অটো পাইলট করে আর তারপর কাইরোপড চেম্বারে শুয়ে পড়ে আর স্পেসশিপ মহাকাশে এগিয়ে চলে। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসতে পারি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা মুভিজ।